আমরা তো প্রায়ই ট্রেনে যাই, তাই না? কিন্তু কখনো কি ভালো করে খেয়াল করেছি মানে ওই কোচের গায়ে কত কি লেখা থাকে বা ধরুন ভেতরের নানা রকম ব্যবস্থা? ঠিক। আজ আমরা ওইসব খুঁটিনাটি ব্যাপার নিয়ে একটু কথা বলবো, একটা বেশ ভালো ভিডিও থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে। হ্যাঁ, মানে আমাদের রোজকার চোখে পড়া অনেক কিছুর পেছনেই কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ বা প্রযুক্তি থাকে। একদম। যেমন ধরুন ওই যে ট্রেনের ছাদের ওপর জালি মতো থাকে না? হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো। ওগুলো কেন থাকে বলুন তো? মানে সাধারণ জালিই তো মনে হয়। ওগুলো আসলে রুফ ভেন্টিলেটর। মানে ধরুন কামরার ভেতরে তো ভিড় হয়, গরমও হয়, যাত্রীদের নিঃশ্বাসে হাওয়াটা গরম হয়ে হালকা হয়ে উপরে ওঠে। আচ্ছা। ওই গরম হাওয়াটা বার করে দেবার জন্যই ওই ব্যবস্থা। না হলে কিন্তু মানে অতিরিক্ত গরমে বা হাওয়ার চাপে কোচের ব্যালেন্স নষ্ট হতে পারে। ও, তার মানে এটা একটা সেফটি ফিচারও বটে। অবশ্যই। আর ডিজাইনটা এমন যে হাওয়া বেরোবে কিন্তু বৃষ্টির জল ঢুকবে না। আচ্ছা, দারুণ তো। এবার একটু ভেতরের কথায় আসি। ফ্যান, লাইট এগুলো চলে শুনেছি, কিন্তু ভোল্টেজটা নাকি অন্য রকম, বাড়ির মতো নয়। একদম ঠিক। ট্রেনের ভেতরের এই লাইট, ফ্যান এগুলো সব 110 ভোল্ট ডিসিতে চলে। 110 ভোল্ট ডিসি? হ্যাঁ, এর একটা বড় কারণ হলো চুরি আটকানো। মানে আগে নাকি এগুলো লোকে খুলে নিয়ে যেত। তাই নাকি? হ্যাঁ, কারণ বাড়িতে আমরা তো 220 ভোল্ট এসি ব্যবহার করি, বা ধরুন খুব বেশি হলে 12 বা 24 ভোল্ট ডিসি। 110 ভোল্ট ডিসি তো প্রায় কাজেই লাগে না, তাই আর কি চুরি করেও লাভ নেই। ও, এই ব্যাপার। আর এই পাওয়ারটা আসে কোচের নিচে যে ব্যাটারি বক্স থাকে সেখান থেকে। বুঝেছি। কিন্তু এই যে বললেন কম ভোল্টেজ 110 ভোল্ট, এর জন্য কি অন্য কোনো অসুবিধা হয়? মানে ধরুন মোবাইল চার্জ দেওয়ার সময়? একটা ব্যাপার আছে। দেখুন, পাওয়ারের ফর্মুলা তো P=VI। হ্যাঁ। তো ভোল্টেজ ভি কম হলে একই পাওয়ার পেতে গেলে কারেন্ট আই বেশি লাগবে। ঠিক। আর বেশি কারেন্ট মানে তার গরম হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। সেজন্যই বলা হয় যে খুব বেশিক্ষণ ধরে মানে অনেকে একসাথে মোবাইল চার্জ না করতে, বিশেষ করে রাতে। আচ্ছা আচ্ছা। ব্যাটারির চার্জ কেমন আছে সেটা অবশ্য বাইরে থেকে বোঝার জন্য ইন্ডিকেটরও থাকে, সবুজ, হলুদ, লাল এরকম। বুঝেছি। আচ্ছা, কোচের গায়ে আরও কিছু লেখা দেখা যায়, যেমন লিফট হেয়ার বা সাইড ফিলিং। এগুলোর কি মানে? লিফট হেয়ার লেখাটা থাকে কারণ ক্রেন দিয়ে কোচ তোলার সময় ওটাই সঠিক জায়গা। মানে অন্য কোথাও ধরলে কোচের বডি বা ফ্রেমে চাপ পড়তে পারে। ও আচ্ছা। আর সাইড ফিলিং লেখাটা হলো জল ভরার জন্য, মানে জলের ট্যাঙ্ক ভরার পয়েন্টটা ওখানে। জল? কতটা জল ধরে এক একটা কোচে? সাধারণত এক একটা কোচে 4টে করে 500 লিটারের ট্যাঙ্ক থাকে, মানে মোট 2000 লিটার। 2000 লিটার? বাহ, ভরতে নিশ্চয়ই সময় লাগে। হ্যাঁ, মোটামুটি 20 মিনিট মতো লাগে। কিন্তু এসি কোচের ক্ষেত্রে শুনেছি জলের ট্যাঙ্কগুলোর নিচে থাকে, ওপরে নয়। ঠিক বলেছেন, কারণ এসি কোচের ছাদে তো এয়ার কন্ডিশনিং ইউনিট বসাতে হয়, মানে রুফ মাউন্টেড প্যাকেজ ইউনিট বা RMPU। হ্যাঁ হ্যাঁ। এক একটা ইউনিট প্রায় 7 টনের হয়। দুটো থাকে, মানে প্রায় 14 টন ওজন। তো ওই ইউনিটগুলোর জন্য জায়গা লাগে বলেই জলের ট্যাঙ্কগুলো নিচে থাকে। আচ্ছা, এই ব্যাপার। আর একটা খুব জরুরি জিনিস হলো শৌচাগার। সেটারও তো অনেক বদল হয়েছে সময়ের সাথে সাথে। ও অবশ্যই, বিরাট বদল। একসময় তো ছিল ওপেন ডিসচার্জ, মানে বর্জ্য সোজা রেল লাইনে পড়ত। হ্যাঁ, সেটা তো ভয়ঙ্কর ছিল। ট্র্যাক নোংরা হতো, জং ধরত। একদম, পরিবেশের জন্যও খুব খারাপ ছিল। তারপর এলো CDTS, মানে কন্ট্রোলড ডিসচার্জ টয়লেট সিস্টেম। সেটা কি রকম ছিল? ওটা একটু বেটার ছিল। মানে ট্রেনটা যখন ঘন্টায় 30 কিলোমিটারের বেশি স্পিডে চলত তখনই শুধু বর্জ্য ফেলত, স্টেশনে দাঁড়িয়ে প্ল্যাটফর্মে নোংরা করত না আর কি। কিন্তু ট্র্যাকে তো পড়তই। আর এখন তো প্রায় সব নতুন কোচে এসে গেছে DRDO তৈরি বায়ো টয়লেট। হ্যাঁ, এটা শুনেছি। এটা কিভাবে কাজ করে? এটা বেশ দারুণ একটা প্রযুক্তি। ট্যাঙ্কের ভেতরে এক ধরনের বিশেষ অ্যানারোবিক ব্যাকটেরিয়া থাকে। ব্যাকটেরিয়া? হ্যাঁ, যারা অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, তারা ওই বর্জ্যকে ভেঙে মিথেন গ্যাস আর জলে পরিণত করে দেয়। ও, গ্যাসটা বাতাসে মিশে যায় আর জলটা পরিশোধিত হয়ে বেরিয়ে যায়, ফলে ট্র্যাক একদম পরিষ্কার থাকে। বাহ, এটা তো পরিবেশের জন্য খুব ভালো। খুবই ভালো। তবে একটাই সমস্যা, এর মধ্যে যদি লোকে প্লাস্টিক, বোতল বা অন্য কিছু ফেলে দেয় তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো মরে যায় আর পুরো সিস্টেমটাই অকেজো হয়ে পড়ে। তাই যাত্রীদেরও একটু সতর্ক থাকতে হয়।
ঠিক ঠিক। আচ্ছা, এবার একটু কোচের ধরনের কথায় আসি। এই যে জেনারেল বগি আর স্লিপার কোচ, চট করে চেনার কি কোনো উপায় আছে? আছে তো। জেনারেল বগিতে দেখবেন সাধারণত 3টে দরজা থাকে, কারণ ভিড় বেশি হয়, তাই ওঠানামার সুবিধার জন্য। হ্যাঁ, ঠিক। আর এগুলো বেশিরভাগ সময় ট্রেনের একদম শুরুতে বা শেষে লাগানো থাকে। অনেক সময় বগির বাইরের দিকে, মানে টয়লেটের কাছাকাছি অংশে হলুদ দাগও দেওয়া থাকতে পারে। আচ্ছা, আর স্লিপার? স্লিপার কোচে 2টো দরজা থাকে, আর স্লিপার কোচগুলো দেখবেন ভেতরের দরজা দিয়ে, মানে ভেস্টিবিউল দিয়ে একটার সাথে আরেকটা জোড়া থাকে। হ্যাঁ, যাতে ভেতরে যাতায়াত করা যায়। ঠিক। জেনারেল বগিতে কিন্তু এই ভেতরের কানেকশনটা থাকে না। আচ্ছা, এই যে কোচগুলো জোড়া থাকে, এই জোড়া লাগানোর পদ্ধতিতেও তো বদল এসেছে। মানে পুরনো নীল কোচ আর এখনকার লাল বা অন্য রঙের কোচগুলোর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো পয়েন্ট এটা। আগেকার যে আইসিএফ ডিজাইনের নীল কোচগুলো ছিল, সেগুলোতে 2টো কোচকে জোড়ার জন্য স্ক্রু কাপলিং ব্যবহার করা হতো, একটা প্যাচের মতো জিনিস। হ্যাঁ হ্যাঁ, দেখেছি মনে হয়। আর ধাক্কা সামলানোর জন্য দুদিকে 2টো করে স্প্রিং দেওয়া সাইড বাফার থাকত। এতে কিন্তু ঝাঁকুনি বেশ লাগত, আর দুর্ঘটনার সময় একটা কোচ অন্যটার ওপর উঠে যাওয়ার ভয় থাকত। ও, তাই নাকি? আর এখনকার যে নতুন এলএইচপি কোচ বা মডিফাইড আইসিএফ কোচ, সেগুলোতে ব্যবহার হয় সেন্টার বাফার কাপলার বা সিবিসি। সিবিসি? হ্যাঁ, এটা দেখতে অনেকটা হুকের মতো। এটা একই সাথে কাপলিং মানে জোড়ার কাজ, আর বাফারিং মানে ধাক্কা সামলানোর কাজ, দুটোরই করে। মানে একটাই জিনিস দুটো কাজ করছে। ঠিক। এটা অনেক বেশি সেফ, ঝাঁকুনিও কম লাগে, আর ধরুন যদি দুর্ঘটনা হয়, তাহলে কোচগুলো একে অপরের থেকে ছিটকে যায় না বা ওপরে উঠে যায় না। এটা তো অনেক বড় উন্নতি। অবশ্যই। আর যে কোচে এই সিবিসি থাকে, তার কোণাগুলো সাধারণত হলুদ রং করা থাকে, চেনার সুবিধার জন্য। আচ্ছা আচ্ছা, এবার আসি ওই 5 সংখ্যার নম্বরে। কোচের গায়ে যে নম্বরটা থাকে, ওটারও কি কোনো মানে আছে, নাকি এমনি একটা সিরিয়াল নম্বর? না না, এমনি না, ওটার বেশ নির্দিষ্ট মানে আছে। বেশ মজার কিন্তু। বলুন তো। প্রথম 2টো সংখ্যা হলো কোচটা কবে তৈরি হয়েছে সেই বছরটা। যেমন ধরুন 04 লেখা থাকলে বুঝবেন 2004 সালে তৈরি, 16 মানে 2016 সাল। আচ্ছা। আর শেষের যে 3টে সংখ্যা, সেটা কোচের টাইপটা বোঝায়। একটা রেঞ্জ আছে, যেমন ধরুন 1 থেকে 200 মানে এসি কোচ, 201 থেকে 400 হলো স্লিপার, 401 থেকে 600 জেনারেল। বাবা, এত ভাগ! হ্যাঁ, 601 700 চেয়ার কার, 701 800 সিটিং কাম লাগেজ, মানে অর্ধেক বসার জায়গা অর্ধেক মাল রাখার, আর 801-এর পর থেকে প্যান্ট্রি কার, মেল ভ্যান, জেনারেটর কার, এইসব। দারুণ তো। নম্বর দেখি এটা কিছু বোঝা যায়? হ্যাঁ, আর অনেক সময় নম্বরের শেষে একটা সি লেখা থাকতে পারে। ওটার মানে হলো ওই কোচে সিবিসি কাপলিং আছে। বাহ, দারুণ ইনফরমেশন। আচ্ছা, একদম শেষ প্রশ্ন। হ্যাঁ। এটা ছোটবেলা থেকেই দেখতাম, ট্রেনের একদম শেষ বগির গায়ে বড় করে একটা এক্স চিহ্ন আঁকা থাকে কেন, বা একটা লাল আলো জ্বলে? ওই হলুদ রঙের এক্স চিহ্নটা আসলে একটা সেফটি মার্কিং। ওটা দেখে স্টেশন মাস্টার বা গার্ড বুঝতে পারেন যে পুরো ট্রেনটা একসাথে আছে, মানে কোনো বগি মাঝপথে খুলে বা বিচ্ছিন্ন হয়ে যায়নি। এটাই যে শেষ বগি, সেটা বোঝানোর জন্য। ও, এই কারণ? হ্যাঁ, এর সাথে অনেক সময় দেখবেন এলভি লেখা একটা ছোট বোর্ডও ঝোলানো থাকে। এলভি মানে লাস্ট ভেহিকল। আচ্ছা। আর রাতের বেলা বা ধরুন কুয়াশা হলে দেখার সুবিধার জন্য একটা লাল আলো থাকে, যেটা জ্বলতে নিভতে থাকে, মানে ফ্ল্যাশ করে। ওটা ব্যাটারিতে চলে, পেছনের কোনো ট্রেন এলে তাকেও সতর্ক করে। সত্যি তো, একটা সাধারণ দেখতে রেলকোচের পেছনে যে এত রকম প্রযুক্তি, এত ভাবনা চিন্তা, নিরাপত্তা, এগুলো আমরা রোজকার যাত্রায় সেভাবে খেয়ালই করি না। একদম। যাত্রী স্বাচ্ছন্দ্য থেকে শুরু করে সুরক্ষা, প্রত্যেকটা ছোট ছোট জিনিস কিন্তু খুব ভেবেচিন্তে করা। আজকের এই আলোচনার পর হয়তো ট্রেনে চড়ার সময় এই জিনিসগুলো একটু অন্য চোখে দেখব আমরা। ঠিক। একটা জিনিস অবশ্য ভাবার জন্য রেখে দেওয়া যায়, মানে ভবিষ্যতে যখন আরও দ্রুতগতির ট্রেন আসবে বা ধরুন আরও পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে আমরা এগোব, তখন এই কোচগুলোর ডিজাইন, এই প্রযুক্তিগুলো, এগুলো কিভাবে আরও বদলে যেতে পারে, তাই না? ঠিক, সেটা সত্যি একটা ভাবার মতো।